Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali. যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পার্টস অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ টপিক ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। আর পার্টস অফ স্পিচ না জানতে পারলে গ্রামারের সেন্সটাই কিন্তু কমপ্লিট হবে না। প্রতিটি সেন্টেন্সে এই পার্টস অফ স্পিচ আমাদের জানাটা খুব দরকার এবং এগুলো না জানলে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট কি করে করতে হয় সেটাও কিন্তু আমাদের জানা অসম্পূর্ণ থেকে যাবে। তাই পার্টস অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারে এবং যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে পার্টস অফ স্পিচ থেকে প্রচুর প্রশ্ন আসে। এর আগে অলরেডি আমি পার্টস অফ স্পিচের ওপরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন নিয়ে ক্লাস তৈরি করেছি। আজকের ক্লাসে আমরা ভার্ব সম্পর্কে জানবো। দেখো, ভার্ব একটা খুব বড়, ভীষণ ভাস্ট একটা টপিক, সেটা কখনোই একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়। যতটা সম্ভব আজকে ভিডিওতে কভার করব, এর পরে বেশ কয়েকটি ভিডিওতে ভার্বের বিষয়ে আমরা পুরোটা কভার করার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। এখন ভার্ব নিয়ে বলতে গেলে তোমাদের প্রথমেই যেটা বলতে হয় বাংলাতে, ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে। আমি যে তোমাদেরকে এখন পড়াচ্ছি বা কথাটা বলছি, এটা কোনো কাজ করা বোঝায়। কিন্তু যদি এটা বলা হয় যে সে একটি স্টুডেন্ট কিংবা সে খুব ক্ষুধার্ত, এক্ষেত্রে দেখো, যখন আমি বলছি সে একজন স্টুডেন্ট বা সে খুব ক্ষুধার্ত বা সে খুব টায়ার্ড, সে খুব স্লিপি, ঘুম পেয়েছে, এখানে কি কোথাও কোনো কাজ করার কথা বোঝানো হচ্ছে? না, এখানে কিন্তু কোনো অ্যাকশনের কথা বোঝানো হচ্ছে না, কিন্তু এটা একটা ভার্ব, কারণ স্টেট অফ বিইং বোঝানো হচ্ছে। তারা কি কন্ডিশনে রয়েছে, তাদের অবস্থাটা কি, সেটা বোঝানো হচ্ছে। যদি বলা হয় যে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি, এখানে আই এম প্লেইং ফুটবল, ফুটবল খেলছি, এটা একটা অ্যাকশন। কিন্তু যদি বলা হয় আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, কিংবা আই এম এ টিচার, কিংবা আই এম এ পেইন্টার, সেক্ষেত্রে আমি যে ছাত্র বা পেইন্টার বা টিচার, এটা কিন্তু আমার একটা স্টেট অফ বিইং বা আমার প্রফেশন বোঝানো হচ্ছে, আমি কোন অবস্থায় রয়েছি। যদি বলা হয় আম হাংরি, আমার খুব খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত, তাহলে আমার যে অবস্থাটা মানে ক্ষুধার্ত, এই অবস্থায় আমি রয়েছি। কিংবা যদি বলা হয় শি ইজ হ্যাপি, সে খুব সুখী, এক্ষেত্রে তার যে স্টেট অফ মাইন্ড, মনের অবস্থা, সেটা আমরা বলছি। তো যখন আমরা কোনো অ্যাকশন করছি, কোনো কাজ করছি, কিংবা আমাদের যখন মনের অবস্থা বা শারীরিক কন্ডিশন, কিংবা আমরা কোথায় রয়েছি বা আমরা কি কাজ করি, প্রফেশন, এগুলো বোঝানো হয়, তখন কিন্তু আমরা তাদেরকে ভার্ব বলে থাকি। যে শব্দগুলো দিয়ে সেটা আমরা বোঝাই, তাদেরকে ভার্ব বলা হয়। যদি বলা হয় হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডক্টর, এক্ষেত্রে আমরা স্টেট অফ বিইং বলছি, ঠিক আছে, তার পজিশনটা কি, তার প্রফেশনটা কি। আবার যদি বলা হয় দে আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট, তারা একটা প্রজেক্টের উপরে কাজ করছে, শুধু দেখো এখানে দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে, এটা কিন্তু একটা অ্যাকশন বা কাজ করা বোঝায়। আবার যদি বলা হয় রোমিও লাভস জুলিয়েট, রোমিও জুলিয়েটকে ভালোবাসে, এখানে ভালোবাসাটা তার কাজ, সুতরাং আমি বলতে পারি এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে। কিন্তু যদি বলা হয় ইউ হ্যাভ আ রেড কার, তোমার একটা লাল গাড়ি আছে, দেখো ইউ হ্যাভ আ রেড কার, তোমার একটা লাল গাড়ি আছে, এখানে কিন্তু কেউ কাজ করছে না, কিন্তু তার অধিকার, তার পজিশনে কি আছে, রেড কার, সেটা বোঝানো হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ভার্ব হ্যাভ রয়েছে। আবার যদি বলা হয় দ্য চিলড্রেন ওয়েন্ট টু দি মিউজিয়াম, ছাত্ররা, বাচ্চারা, তারা মিউজিয়ামে গিয়েছিল ইয়েস্টারডে, গতকাল, এখানে ওয়েন্ট মানে গিয়েছিল, এটা ভার্ব, কাজ করেছিল, তাহলে এটা আমরা ভার্ব বলছি। আবার যদি বলা হয় দে হ্যাভ অ্যাকসেপ্টেড মাই অফার, তারা আমার অফারটা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, এখানে গ্রহণ করাটাও একটা অ্যাকশন, তাহলে এটাও একটা ভার্ব। তাহলে আমরা দেখতে পেলাম যে সমস্ত শব্দগুলো কোনো অ্যাকশন বোঝাচ্ছে, মানে কোনো কাজ করা বোঝাচ্ছে, কোনো ওয়ার্ক বোঝাচ্ছে, ঠিক আছে, কোনো অ্যাকশন বোঝাচ্ছে, সেগুলোকে আমরা ভার্ব বলতে পারি। আবার যখন কোনো অ্যাকশন বা কাজ করা বোঝাচ্ছে না, কিন্তু আমাদের যে মনের অবস্থা, শারীরিক অবস্থা, বা আমরা কোথায় রয়েছি, কিংবা আমরা কি কাজ করি, প্রফেশন, এগুলো যখন বোঝাচ্ছে, স্টেট অফ বিইং, আমরা যে রয়েছি, আমাদের অধিকার রয়েছে, এগুলো যখন বোঝাচ্ছে, তখনও কিন্তু আমরা সেই শব্দগুলোকে ভার্ব বলছি। তাই ভার্ব মানে শুধুই অ্যাকশন ওয়ার্ড নয়, ভার্ব মানে স্টেট অফ বিইং বা পজিশন বা অবস্থা, এটাকেও বোঝানো হয়ে থাকে। এরপরে ভার্ব কত রকমের হয় সেটা আমরা যদি আগে থেকে একবার জেনে নিই, তাহলে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। ভার্ব মেইনলি দু রকম হয়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। হেল্পিং ভার্ব মানে যারা সাহায্য করে,
আর মেইন ভার্ব যারা মেইন কাজটা করছে। এখানে হেল্পিং ভার্ব দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে বি ভার্ব যাকে আমরা প্রাইমারি হেল্পিং ভার্ব বলতে পারি, আর একটা হচ্ছে মোডালস, ঠিক আছে, মানে সেকেন্ডারি ভার্ব বলতে পারি। আর মেইন ভার্বকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনাইট, একটা হলো নন ফাইনাইট। দেখো এই প্রত্যেকটা ক্যাটাগরি ভার্ব নিয়ে আমরা ডিটেলে প্রত্যেকটা ডিফারেন্ট ভিডিও তৈরি করব। আজকের ভিডিওতে মেইনলি আমরা বি ভার্বের উপরে কনসেন্ট্রেট করব, যদিও সবকটা বি ভার্ব কভার করা সম্ভব হবে না। আমরা আজকে মেইনলি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন এই কয়েকটি ভার্ব নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি, আলোচনা করব। বাদবাকি যত ভার্ব রয়েছে সেগুলো এক এক করে ভিডিওতে আমরা ডিসকাস করব ডিটেলে। তো যেটা বলা হলো বি ভার্ব বা মেইন ভার্ব যেটা বলা হচ্ছে, যেটা আমরা প্রাইমারি ভার্বস বলছি, হেল্পিং ভার্বস, সেগুলো কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। তারপরে আরেকটা ভার্ব আছে হ্যাভ ভার্ব, সেটা হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। আর ডু ভার্ব আছে ডু, ডাজ, ডিড। এগুলো সবকটা হচ্ছে বি ভার্ব এবং এগুলোকে আমরা প্রাইমারি হেল্পিং ভার্ব বলে থাকি। এরা কিন্তু এই যে বি ভার্বগুলো রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরা কিন্তু অনেক সময় হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, আবার অনেক সময় মেইন ভার্ব হিসেবে কাজ করে। কখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, কখন মেইন ভার্ব হিসেবে কাজ করে, সেগুলো আমরা ডিটেলে একটু পরেই দেখব। আরেকটা হেল্পিং ভার্ব সেটা হচ্ছে মোডালস, মানে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড। এগুলো দেখো ক্যানের পাস্ট টেন্স কুড, মে পাস্ট টেন্স মাইট, উইলের পাস্ট টেন্স উড। এখানে শ্যাল বসে, শ্যালের কোনো পাস্ট টেন্স হয় না। শুড, ডেয়ার, মাস্ট, ইউজ টু, অট টু, এগুলো সব কটা হচ্ছে মোডালস ভার্ব। এগুলোকে আমরা সেকেন্ডারি হেল্পিং ভার্বস বলে থাকি। এগুলো সবসময় হেল্পিং ভার্ব হিসাবেই কাজ করে। এরপরে মেইন ভার্ব যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্বস, নন ফাইনাইট ভার্বস। ফাইনাইট ভার্বসের মধ্যে দু রকম ভার্ব, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যে ভার্বগুলো অবজেক্ট নেয়, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্বগুলো অবজেক্ট নেয় না। এখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি সেগুলো আমরা ডিটেলে পরে ভিডিওতে আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ আছে, জিরান্ড আছে, পার্টিসিপল আছে, ঠিক আছে। আমরা জাস্ট নামগুলো এখন জেনে রাখি, পরবর্তী বিভিন্ন ভিডিওতে ডিটেলে প্রত্যেকটা টপিক নিয়ে আমি আলোচনা করব। এখন দেখো একটু আগে আমি বললাম ভার্ব যেটা রয়েছে অ্যাকশন বোঝায় কিংবা স্টেট অফ মাইন্ড বোঝায়, স্টেট অফ বিইং বোঝায়। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না। অর্থাৎ কীরকম ভার্ব? মেইন ভার্ব ছাড়া। ধরো একটা গাড়িতে যে চাকা রয়েছে, বিভিন্ন বডি পার্টস রয়েছে, ড্রাইভার রয়েছে, কিন্তু গাড়িটা চলতে গেলে যেটা আমাদের খুব দরকার সেটা হচ্ছে একটা ইঞ্জিন দরকার, সেটা হচ্ছে আমাদের একটা ইঞ্জিন দরকার। আর সেন্টেন্সের ইঞ্জিন হচ্ছে তার ভার্ব, তার মেইন ভার্ব। সেন্টেন্সের ইঞ্জিন হচ্ছে তার মেইন ভার্ব। দেখো এখন বিভিন্ন সেন্টেন্স আমরা যেরকম প্রত্যেকদিন ডেইলি লাইফে ইউজ করে থাকি, সেই সেন্টেন্সে যখন বাংলা বলছি যে আমি ভালো ছেলে, এখানে দেখো আমি বললাম আমি ভালো ছেলে, এখানে কিন্তু কোথাও কোনো ভার্ব নেই। আমি একটা যদি বলি সাবজেক্ট, ঠিক আছে, আমি মানে এখানে আমি প্রোনাউন বলছি, ভালো ছেলে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে এখানে। আমরা কিন্তু এখানে কোথাও ভার্ব বললাম না, আমি ভালো ছেলেতে কোথাও ভার্ব নেই। কিন্তু যখন আমি ইংলিশে সেন্টেন্স বলছি তখন আমি বলতে পারবো না যে আই গুড বয়, মানে আমি ভালো ছেলে মানে কি আই গুড বয়, যদি বাংলাটাকে ট্রান্সলেট করি। এখানে এই সেন্টেন্সটা ভুল হবে ইংলিশে, কারণ আমার এখানে আই যে সাবজেক্ট তারপরে কোনো ভার্ব নেই, এটা তো অ্যাডজেক্টিভ রয়েছে, এটা নাউন রয়েছে, আমার ভার্ব কোথায় সেন্টেন্সে? এখানে ভার্ব নিয়ে আসতে হবে এবং সেটা হবে আই অ্যাম আ গুড বয়, আই অ্যাম এ গুড বয়। সুতরাং বলতে পারি এই সেন্টেন্সটা ইনকমপ্লিট হবে যদি সেখানে ভার্ব না থাকে, এবং আরও প্রিসাইসলি বলতে হয় সেখানে মেইন ভার্ব না থাকে। অর্থাৎ সেন্টেন্সগুলো মেইন ভার্ব ছাড়া ইংলিশে কখনোই সঠিক সেন্টেন্স হবে না। প্রত্যেকটি সেন্টেন্স তৈরি হতে গেলে একটি করে মেইন ভার্ব অবশ্যই লাগবে। অনেক সময় মেইন ভার্বের সাথে হেল্পিং ভার্ব থাকে, অনেক সময় থাকে না, কিন্তু সেন্টেন্সে মেইন ভার্ব অবশ্যই থাকবে। মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না ইংলিশে। এখানে দেখো কতগুলো সেন্টেন্স লেখা আছে। আই এম আ পেইন্টার, আমি একজন পেইন্টার হই। এখানে আই অ্যাম আ পেইন্টার, আমি একজন পেইন্টার হই। শি হ্যাজ বিউটিফুল লং হেয়ার, তার সুন্দর লম্বা চুল আছে। দে আর টায়ার্ড, তারা হয় খুব ক্লান্ত। ইউ আর গোয়িং টু মার্কেট, তুমি মার্কেটে যাচ্ছ। হি হ্যাজ স্কোরড ওয়েল ইন দি এক্সাম, সে পরীক্ষাতে ভালো স্কোর করেছে। দেখো এই যে সেন্টেন্সগুলো আমি এখানে গোল করছি, যে ভার্বগুলো অ্যাম, হ্যাজ, আর, এখানে তোমাকে বলতে হবে এই অ্যাম, হ্যাজ, আর এগুলো অ্যাকচুয়ালি মেইন ভার্ব না হেল্পিং ভার্ব। কারণ একটু আগেই আমি তোমাদেরকে বলেছি যে এই যে বি ভার্বগুলো রয়েছে, ঠিক আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, এখানে বি ভার্বগুলো কিন্তু অনেক সময় হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে, আবার মেইন ভার্ব হিসাবেও কাজ করে।
কখন হেল্পিং ভার্ব কখন মেইন ভার্ব আমরা কি করে বুঝবো? দেখো, যখন সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আই সাবজেক্ট এবং সাবজেক্টের পরে আমরা জানি ভার্ব বসে, তাই তো? দেখো, এখানে আই এর পরে অ্যাম রয়েছে, আই অ্যাম, এবং তারপরে দেখো আ পেইন্টার, মানে এখানে একটা নাউন রয়েছে। তাহলে সাবজেক্টের পরে যে অ্যামটা বসেছে সেটা অবভিয়াসলি এখানে ভার্ব হবে এবং সেটা হবে মেইন ভার্ব। কারণ দেখো, এই অ্যামের পরে কিন্তু অন্য কোনো ভার্ব বসানো হয়নি, তাই জন্য অ্যামটা অবশ্যই এখানে মেইন ভার্ব হচ্ছে। যদি বলা হয় শি হ্যাজ, তার আছে বিউটিফুল লং হেয়ার, লম্বা চুল, সুন্দর লম্বা চুল, তাহলে এখানে শি হ্যাজ এটা জানি আমরা বি ভার্ব, এটা মানে হেল্পিং ভার্ব। কিন্তু হ্যাজের পরে দেখো অন্য কোনো ভার্ব নেই, অন্য কোনো মেইন ভার্ব নেই, তাহলে এখানে হ্যাজটাই হচ্ছে মেইন ভার্ব। যদি বলা হয় দে আর টায়ার্ড, তারা হয় ক্লান্ত, এখানে আর হচ্ছে হেল্পিং ভার্ব, আমরা সেটা ইউজুয়ালি জেনে থাকি, কিন্তু আর এর পরে এখানে কোনো মেইন ভার্ব নেই, এখানে টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আর এটাই হবে মেইন ভার্ব, তাহলে আর সেটাই হবে মেইন ভার্ব। অর্থাৎ যেখানে দেখব সেন্টেন্সে অন্য কোনো মেইন ভার্ব নেই, তখন কিন্তু এই বি ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলোই কিন্তু মেইন ভার্ব হিসাবে কাজ করবে। The boys played excellently. The boys played excellently. ছেলেটা এখানে খেলেছে excellently. The boys played. ছেলেগুলো খেলেছে, যে played এটা কিন্তু verb এবং এটা অবশ্যই main verb. এটা অবশ্যই main verb, কারণ এখানে দেখো এর আগে পরে কোথাও কোনো আমি helping verb দেখছি না, এটা হচ্ছে main verb. The sun rises in the east. সূর্য ওঠে, the sun rises in the east. এটাও rises কিন্তু এখানে main verb। ঠিক আছে, এখানে রাইজেস হচ্ছে মেইন ভার্ব। আর একটা কথা ছোট্ট করে এখানে বলে দিই, এখানে দেখো যখন দ্য সান বলছি, দ্য সান মানে কি? সূর্য, একটাই সূর্য, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার সাবজেক্ট, তাই তারপরে যখন আমরা প্রেজেন্ট টেন্সে ভার্ব বসাচ্ছি সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস বসাচ্ছি, তাই রাইজের সাথে রাইজেস বসানো হয়েছে। আই হ্যাভ এ লং টক উইথ মাই স্টুডেন্টস। সো এই যে আই হ্যাড, আমি করেছিলাম, আই হ্যাড এ লং টক, অনেকটা কথা বলেছিলাম স্টুডেন্টদের সাথে। সো আই হ্যাড, এখানে দেখো হ্যাডটা আমরা জানি হেল্পিং ভার্ব, বি ভার্ব, কিন্তু হ্যাডের পরে এখানে কোথাও কিন্তু মেইন ভার্ব নেই, তাহলে হ্যাডটাই এখানে মেইন ভার্ব, তাহলে হ্যাড এই বি ভার্বটাই কিন্তু এখানে মেইন ভার্ব হচ্ছে। হি ডিড নট কাম, এখানে দেখো ডিড নট, এখানে ডিড নট কাম, এখানে ডিড নট আছে, তারপরে কাম মেইন ভার্ব আছে, তাহলে ডিডটা এখানে হেল্পিং ভার্ব হচ্ছে, কামটা এখানে মেইন ভার্ব হচ্ছে। শি ব্রোক দ্য কাপ, সে ভেঙে ফেলেছিল কাপগুলো, তাহলে শি ব্রোক এটা পাস্ট টেন্সে রয়েছে এবং এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সে কিন্তু মেইন ভার্ব ডেফিনেটলি থাকবে। এখানে যে ইউ আর গোয়িং, এখানে ইউ আছে, আর হচ্ছে এখানে বি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে গোয়িংটা হচ্ছে মেইন ভার্ব, তার মানে এখানে একটা মেইন ভার্ব আছে প্লাস হেল্পিং ভার্ব আছে। কিন্তু দেখো এই যে সেন্টেন্সগুলো আমি তিনটে প্রথমে বললাম, এখানে কোথাও কিন্তু হেল্পিং ভার্ব নেই, এখানে শুধুমাত্র মেইন ভার্ব আছে, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে মেইন ভার্বটা কিন্তু কমন, এবং মেইন ভার্ব না থাকলে কোনো সেন্টেন্স কমপ্লিট হবে না, সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হবে। এরপরে আমরা দেখব ভার্বসের যে ফর্মসগুলো আমরা বলছি, ঠিক আছে, বি ভার্ব বা মেইন ভার্ব, এগুলোর ফর্ম রয়েছে 5 রকম ফর্ম আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। প্রথম যে ফর্মটা V1 তাকে বলি বেস ফর্ম, বা যেটা প্রেজেন্ট টেন্সের ফর্ম আমরা সেটাকে বলে থাকি। বেস ফর্ম মানে একদম বেসিক যে ফর্মটা প্রেজেন্ট টেন্স। ওকে, এখন প্রেজেন্ট টেন্সে দুটো ফর্ম, একটা প্লুরাল হয় একটা সিঙ্গুলার হয়। আমরা প্লুরালটাকে বলবো V1, সিঙ্গুলারটাকে যে তার সাথে আমরা এস বা ইএস যোগ করি তাকে আমরা বলবো V5। ওকে, এরপরে V2 যেটা আছে সেটা হচ্ছে পাস্ট ফর্ম। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা অতীত ফর্ম। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে, মানে ভার্বের থার্ড ফর্ম। আর V4 মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসাচ্ছি, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে একটি ভার্বের আমরা 5 রকম ফর্ম ইউজ করে থাকি সেন্টেন্সে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটা V1 বলা হয়, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর V5 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু সেটা সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে ভার্বের আমরা যে ফর্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে V1, একটা হলো V2, একটা V3, একটা V4 এবং একটা হচ্ছে V5। এবং V1 সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 সেটা হচ্ছে পাস্ট ফর্ম, V3 সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যেমন বলা হচ্ছে ডু ডিড ডান, এখানে ডানটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। V4টা হচ্ছে ভার্বের সাথে আমি
আইএনজি যোগ করব, ভার্বের সাথে আমি আইএনজি যোগ করব, আর V5টা হচ্ছে ভার্বের সাথে আমি এস বাই এস যোগ করে তাকে সিঙ্গুলার করব। সো এই ভার্বের যে 5টা ফর্ম সেগুলো সবসময় মনে রাখবে এবং খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ভার্বের যে 1 2 3 4 এই 4টে ফর্ম প্রচণ্ডভাবেই ইম্পর্টেন্ট। এরপরে দেখো এখানে যে ভার্বের একটু আগে ফর্মগুলো আমি বললাম সেগুলো বসানো আছে এবং কোন ভার্বের সাথে কোন ফর্মটা যাচ্ছে সেটা এখানে বলবো। যদি বলে থাকি বি ভার্ব যেটা অ্যাম আর আছে, ঠিক আছে, সরি এখানে একটা ইজও হতো, এখানে ইজও হবে, সেক্ষেত্রে আমি কি বসাবো, সেক্ষেত্রে যে V2 মানে পাস্ট টেন্স সেক্ষেত্রে হবে ওয়াজ এবং ওয়্যার, মানে যদি আমি অ্যাম ইজ বলি সেটা হবে ওয়াজ পাস্ট টেন্সে, আর সেটা যদি আমি আর বলি আরটা পাস্ট টেন্সে ওয়্যার হয়ে যাবে। সেটা যদি আমি V3 বা পাস্ট পার্টিসিপল বলি সেক্ষেত্রে সবকটাই বিন হবে, ঠিক আছে। আর V4 যেটা আছে প্রেজেন্ট পার্টিসিপল সেক্ষেত্রে আমি বি এর সাথে আইএনজি বসাবো, বিইং বসাবো, এবং V5 যেটা সেটা হচ্ছে ইজ হবে। ধরো আমি হ্যাভ ভার্ব নিয়েছি, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হয়, পাস্ট ফর্ম হ্যাড বসে, পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড বসে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ভার্বের সাথে আইএনজি বসাবো তাহলে হ্যাভিং হবে, এবং আমি যেটা ফিফথ ফর্ম সেখানে আমি হ্যাজ বসাবো কারণ এটা সিঙ্গুলার ফর্মটা। যদি ডু ভার্ব নিই, ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড হবে, পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান হবে, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং বসবে, ভার্বের সাথে আইএনজি বসাবো, এবং ভার্ব 5 অর্থাৎ প্রেজেন্ট টেন্স যেটা রয়েছে সিঙ্গুলার নাম্বার সেখানে ডু এর সাথে ইএস বসাবো, ডাজ হবে। প্লে ভার্বেও একই রকম, প্লে প্লেড হবে পাস্ট টেন্সে, ফার্স্ট পার্টিসিপলে প্লেড হবে, ভার্বের ফোর্থ ফর্ম যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেখানে প্লেইং বসাবো, আইএনজি বসাবো, এবং ফিফথ ফর্ম যেটা আমি সিঙ্গুলার করব সেক্ষেত্রে প্লেস বসাবো। একই রকম রাইট ভার্বেও তাই প্রেজেন্ট টেন্সে রাইট হবে, পাস্ট টেন্সে রোট হবে, পাস্ট পার্টিসিপলে রিটেন বসবে, এবং প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের সাথে আইএনজি বসে রাইটিং করব, আর ফিফথ ফর্ম যেটা সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম হবে, রাইটের সাথে এস বসাবো, রাইটস বসাবো। একই রকমভাবে যদি সেন্টেন্সগুলো দেখি, আম আ বয় আমি হয় একটি ছেলে, এখানে আই অ্যাম এটা মেইন ভার্ব অ্যাম রয়েছে, তো অ্যামটা মেইন ভার্ব থাকলে সেটা কোন টেন্স হচ্ছে, প্রেজেন্ট টেন্স হচ্ছে অ্যাম। হি হ্যাজ আ বিগ হাউস তার একটা বড় হাউস আছে, হ্যাজ বসছে, কোন টেন্স হচ্ছে, এটাও প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাজ। দে প্লেড চেস তারা চেস খেলেছিল, এখানে প্লেড, ঠিক আছে, এটা কোন ফর্ম আছে, প্লেডটা দেখো ভার্ব 2 তে আছে মানে পাস্ট টেন্সে আছে, তাহলে সিম্পল পাস্ট টেন্স হচ্ছে। শি ইজ ওয়াচিং টিভি এখানে ইজ আছে, ইজ থাকলে কি হচ্ছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওকে, কারণ এখানে ভার্বের সাথে আইএনজি বসানো হয়েছে। ইউ আর আ জিনিয়াস এখানে আর আছে, আর থাকলে সেটা কোন টেন্স হচ্ছে, প্রেজেন্ট টেন্স হচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। দ্য গার্লস হ্যাভ পারফর্মড ভেরি ওয়েল এখানে হ্যাভ আছে মানে প্রেজেন্ট টেন্স আছে, আর পারফর্মড মানে এখানে থার্ড ফর্ম বসেছে, তাহলে এটা কি হচ্ছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসানো আছে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। দেখো হ্যাভ বা হ্যাজ থাকলেই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তা কিন্তু নয়, যখন হ্যাজটা এখানে মেইন ভার্ব হচ্ছে, যখন হ্যাজ কিংবা হ্যাভ এগুলো যখন মেইন ভার্ব হয় তখন সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, যখন মেইন ভার্ব হয় তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কিন্তু হ্যাজ বা হ্যাভ বা হ্যাড এর পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, যেমন এখানে রয়েছে পারফর্মড, যদি এগুলোর পরে হ্যাজ কিংবা হ্যাভের পরে আমরা দেখতে পাই যে ভার্বের থার্ড ফর্ম রয়েছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তখন সেটা কিন্তু হয়ে যাবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সুতরাং এই দুটো বিষয় খুব কেয়ারফুল থাকতে হবে। আর হ্যাজ আর হ্যাভ এটা কিন্তু মেইন ভার্বও হয় যখন আমি কোনো অধিকার বোঝাই, মানে আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটা জামা আছে, সো আমার একটা ফ্যামিলি আছে, সো আই হ্যাভ, এক্ষেত্রেও হ্যাজ বা হ্যাভ এগুলো কিন্তু মেইন ভার্ব হচ্ছে। আর যখন হ্যাজ বা হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসছে তখন হ্যাজ আর হ্যাভটা হেল্পিং ভার্ব হয়ে যাচ্ছে আর এই থার্ড ফর্মটা মেইন ভার্ব হচ্ছে। দেখো এখানে বেশ কতগুলো এক্সাম্পল আছে, তোমাদেরকে বলতে হবে যে এই কোনটা মেইন ভার্ব কোনটা হেল্পিং ভার্ব। ওকে, দে হ্যাভ গন টু ঢাকা তারা ঢাকা গেছে, দে হ্যাভ মেনি প্রবলেমস তাদের অনেক প্রবলেম আছে। এখানে দেখো দে সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ ভার্ব আছে, তারপরে গন, দেখো গো ওয়েন্ট গন ভার্বের থার্ড ফর্ম আছে। আমি একটু আগেই বললাম যখন দেখতে পাচ্ছি হ্যাভ ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে তখন হ্যাভ ভার্বটা কি হয়, হেল্পিং ভার্ব হয়, কারণ এখানে তো মেইন ভার্ব গন রয়েছে, তাহলে এখানে হ্যাভটা কিন্তু হেল্পিং ভার্ব হচ্ছে।
কিন্তু পরের যে এক্সাম্পলটা রয়েছে দে হ্যাভ মেনি প্রবলেম, তাদের অনেক প্রবলেম আছে, এখানে দেখো পজেশন অধিকার অর্থে বোঝানো হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি হ্যাভের পরে কিন্তু অন্য কোনো মেইন ভার্ব নেই এখানে, তাই জন্য হ্যাভটা হয়ে গেল মেইন ভার্ব। তাহলে হ্যাভ আমরা কিন্তু সবসময় বলতে পারবো না সেটা হেল্পিং ভার্ব হবে, এগুলো কিন্তু হেল্পিং ভার্বও হয় মেইন ভার্বও হয়। বি ভার্ব যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই বিশেষ বিশেষ ক্ষেত্রে হেল্পিং ভার্ব হয়, আবার কখনো কখনো মেইন ভার্বও হবে। যদি বলি আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুব খুশি, এখানে আই এর পরে অ্যাম আছে ভার্ব, তারপরে দেখো ভেরি হ্যাপি বলা হচ্ছে, এখানে অন্য কোনো কিন্তু মেইন ভার্ব নেই, তাহলে অ্যামটাই এখানে মেইন ভার্ব হয়ে যাচ্ছে, তাহলে অ্যাম এখানে মেইন ভার্ব হবে। ওকে, যদি বলা হয় আই এম রানিং আমি দৌড়চ্ছি, তাহলে আই অ্যাম এটা ভার্ব আছে, আবার রানিং এটা কিন্তু মেইন ভার্ব হচ্ছে, তখন অ্যামটা হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব, তখন অ্যামটা হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব। যদি বলা হয় হি ইজ এ কস্টিউম ডিজাইনার, এখানে হি ইজ সে হয় একজন কস্টিউম ডিজাইনার, আবার পরের সেন্টেন্সে বলছি হি ইজ রিল্যাক্সিং সে রিল্যাক্স করছে, এখানে হি ইজ এ কস্টিউম ডিজাইনার সে হয় একজন কস্টিউম ডিজাইনার, এখানে ইজের পরে দেখো কোনো মেইন ভার্ব নেই, তাহলে ইজ এটাই হবে মেইন ভার্ব, তাহলে এই সেন্টেন্সে ইজ হচ্ছে মেইন ভার্ব। কিন্তু পরের যে সেন্টেন্সটা আছে হি ইজ রিল্যাক্সিং, এখানে রিল্যাক্স ভার্ব রয়েছে একটা, তাহলে রিল্যাক্স ভার্বটা মেইন ভার্ব হবে আর ইজটা এখানে হেল্পিং ভার্ব হবে। সুতরাং তোমাদেরকে প্রথমেই যেটা ভার্বে চিনতে হবে যে এই বি ভার্বগুলো কোথায় হেল্পিং ভার্ব হচ্ছে, কোথায় মেইন ভার্ব হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট সেটাকে আইডেন্টিফাই করা। ইউ আর আ গুড ম্যান, তুমি হও একজন ভালো মানুষ, আবার বলছি ইউ আর কুকিং ফর ইউর ফ্রেন্ড, তুমি তোমার ফ্রেন্ডসের জন্য রান্না করছো, সো এখানে ইউ আর আ গুড ম্যান তুমি হও একজন ভালো ছেলে, এখানে হওয়া অর্থে বোঝাচ্ছি, যখন এরকম হওয়া অর্থে বোঝাচ্ছি আছে অর্থে বোঝাচ্ছি তখনই কিন্তু সেটা দেখো মেইন ভার্ব হচ্ছে, কারণ এখানে আর এর পরে অন্য কোনো হেল্প মানে মেইন ভার্ব কিন্তু নেই, এখানে আর এর পরে অন্য কোনো হেল্পিং মেইন ভার্ব নেই, তাই আর এখানে নিজেই হেল্পিং ভার্ব নয় মেইন ভার্ব হচ্ছে। কিন্তু যদি বলা হয় ইউ আর কুকিং ফর ইউর ফ্রেন্ডস, তুমি কুক করছো তোমার বন্ধুদের জন্য, এখানে আর রয়েছে তারপরে কুকিং কুক ভার্ব রয়েছে, তাহলে কুকিংটা এটা হয়ে যাবে মেইন ভার্ব আর আর সেক্ষেত্রে হয়ে যাবে হেল্পিং ভার্ব। আমি আগেও বলেছি আবারও বলছি একটি সেন্টেন্সকে সঠিকভাবে লিখতে অবশ্যই তোমাকে একটা মেইন ভার্ব দরকার, এবং যেখানে আমি দেখতে পাচ্ছি অন্য কোনো মেইন ভার্ব নেই সেখানেই কিন্তু বি ভার্বগুলো মেইন ভার্ব হচ্ছে। সুতরাং ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এই বিষয়টা মাথায় রাখা, এই কনসেপ্টটা ক্লিয়ার করা। এরপরে বলা হচ্ছে আই ওয়াজ ডান্সিং লাস্ট নাইট, গতকাল রাতে আমি নাচ করছিলাম, হি ওয়াজ ভেরি আপসেট সে ছিল খুব আপসেট। দেখো এখানে আই ওয়াজ দুটো সেন্টেন্সেই ওয়াজ আছে, কিন্তু তোমায় বলতে হবে ওয়াজটা একটা সেন্টেন্সে মেইন ভার্ব একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব। যেরকম আই ওয়াজ ডান্সিং আমি নাচ করছিলাম, এখানে ওয়াজ আছে বি ভার্ব, তারপরে ডান্স, এখানে দেখো ডান্সটা কিন্তু মেইন ভার্ব, তাহলে এখানে ওয়াজটা কি হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব হচ্ছে, তাহলে ওয়াজটা এখানে হেল্পিং ভার্ব হচ্ছে। কিন্তু হি ওয়াজ ভেরি আপসেট সে ছিল খুব আপসেট, তাহলে এখানে হি এর পরে ওয়াজ আছে কিন্তু ওয়াজের পরে অন্য কোনো মেইন ভার্ব নেই, সুতরাং এখানে ওয়াজটা হয়ে যাবে মেইন ভার্ব। তাহলে আমরা দেখলাম যে একই বি ভার্ব কখনো হেল্পিং ভার্ব হচ্ছে কখনো মেইন ভার্ব হচ্ছে, এবং সেটা তোমাকে আইডেন্টিফাই ডেফিনেটলি করতে শিখতে হবে, না হলে ভার্বের কনসেপ্টটা কিন্তু তোমাদের ক্লিয়ার হবে না। এরপরে আমরা বি ভার্ব নিয়ে ডিটেল আলোচনা করব। বি ভার্ব আমি একটু আগেই বলেছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলো সমস্ত হচ্ছে বি ভার্ব রয়েছে। এখন বি ভার্ব কখনো কখনো হেল্পিং ভার্ব হয় কখনো কখনো মেইন ভার্ব হয়, সেটা একটু আগে আমি তোমাদেরকে সেন্টেন্সে এক্সাম্পলতে দেখিয়েছি। এখন আমরা বি ভার্বের সম্পর্কে জানবো যে কোথায় কোথায় বি ভার্বগুলো আমরা বসাতে পারি। ধরো বলা হলো হি ইজ এ টিচার সে হয় একজন টিচার, তাহলে এখানে ইজটা বি ভার্ব, কারণ ইজের পর অন্য কোনো মেইন ভার্ব নেই, তাহলে এটা হচ্ছে আমার একটা মানে মেইন ভার্ব হচ্ছে। এখন এটা হি ইজ এ টিচার, ঠিক আছে, হি ইজ এ সিঙ্গার, শি ইজ এ ডান্সার, এগুলো কি প্রফেশন বোঝায়, সেক্ষেত্রে আমরা এখানে বি ভার্ব ইউজ করছি। হি ইজ 13 সে হয় 13 মানে তার বয়স 13 বছর, এখানে এজের জন্য আমরা বি ভার্ব ইউজ করছি। দে আর ব্রাদার্স তারা হয় ভাই, দে আর ব্রাদার্স, ওকে। দে আর বেস্ট ফ্রেন্ডস এখানে আমরা রিলেশনস বোঝাচ্ছি সম্পর্ক বোঝাচ্ছি। উই আর ইন্ডিয়ান্স আমরা হই ভারতীয়, উই আর ইন্ডিয়ান্স এখানে আর এটা অবশ্যই বি ভার্ব, কিন্তু এখানে বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এখানে আমি ন্যাশনালিটি বোঝাচ্ছি, আমরা কোন জাতি কোন দেশের মানুষ সেটা বোঝানো হচ্ছে। যদি বলা হি ইজ টল সে হয় খুব লম্বা, হি ইজ অনেস্ট সে হয় খুব সৎ, এখানে দেখো আমি কিন্তু তার ডেসক্রিপশন বোঝাচ্ছি, হি ইজ টল, হি ইজ শর্ট, হি ইজ ফেয়ার, হি ইজ ডার্ক, হি ইজ হ্যান্ডসাম, আমি ডেসক্রিপশন বলছি। আবার হি ইজ অনেস্ট বলছি মানে সে হয় সৎ, এখানে আমি তার কোয়ালিটি বোঝাচ্ছি।
দ্য বল ইজ রাউন্ড, এখানে আমি শেপ বা আকার বোঝাচ্ছি, বলটা হয় গোল। আবার যদি বলি দে আর বিগ, এগুলো হয় বড়, তারা হয় বড়। কিংবা বলি ইট ইজ আ বিগ হাউস, ইট ইজ আ বিগ হাউস, এটা একটা বড় হাউস। এখানে কিন্তু সাইজ বলছি, শেপ বলছি, আকৃতি বলছি। মিল্ক ইজ হোয়াইট, ওকে, মিল্ক হয় সাদা। হেয়ার ইজ ব্ল্যাক, হেয়ার হয় কালো। বা স্কাই ইজ ব্লু, আকাশ হয় ব্লু, এগুলো কিন্তু কালার বোঝাচ্ছি। শি ইজ এক্সাইটেড, সে হয় খুব উত্তেজিত। হি ইজ সরি, সে হয় খুব দুঃখিত। ইট ইজ হট, এটা হয় খুব গরম। এক্ষেত্রে দেখো এই যে ইজ দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স বললাম বি ভার্বগুলো দিয়ে, সেটা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে মেইন ভার্ব এবং এটা কিন্তু কন্ডিশন বোঝাচ্ছে। হি ইজ ইন কলকাতা, সে হয় কলকাতাতে। আই অ্যাম হিয়ার, আমি এখানে আছি। এখানে ইজ কিংবা অ্যাম সবকটাই মেইন ভার্ব হিসাবে আমি ইউজ করেছি এবং এগুলো দেখো বিভিন্ন টাইপ বোঝানোর সময় আমরা এই বি ভার্বগুলো ইউজ করছি। দেয়ার ইজ আ বয় ইন দ্য রুম, দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ক্লাস। দেখো খুব ইন্টারেস্টিং এই এক্সাম্পলটা। দেয়ার ইজ আ বয় ইন দি রুম, যখন তুমি দেয়ার দিয়ে সেন্টেন্সগুলো লিখছো তখন দেয়ারটা কিন্তু কোনো সাবজেক্ট নয়। সাবজেক্ট কোনটা? এই যে পরে যেটা বসানো হচ্ছে ভার্বের পরে, এখানে একটা বয় আ বয় আছে, এখানে মেনি বয়েজ মানে অনেকগুলো ছেলে আছে। তাহলে যখন একটা ছেলে আছে সিঙ্গেল সাবজেক্ট, তারপর আমি সিঙ্গেল ভার্ব বসাবো, ইজ বসাবো, তাহলে দেয়ার ইজ আ বয়। কিন্তু দেখো মেনি বয়েজ মানে অনেকগুলো ছেলে আছে, তাহলে অনেকগুলো ছেলে সেটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের পরে প্লুরাল ভার্ব বসাবো, সেটা হবে আর। সো দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ক্লাস। দেয়ারটা কোনো সাবজেক্ট নয়, আমাকে দেয়ারের পরে ইজ বসবে কি আর বসবে সেটা তার পরের যে সাবজেক্ট সেটা দেখে ঠিক করতে হবে। যদি বলা হয় দেয়ার ইজ আ ট্রি ইন দি গার্ডেন, গার্ডেনে একটা গাছ আছে, কিন্তু যদি অনেকগুলো গাছ থাকে কি বলবো? দেয়ার আর মেনি ট্রিজ ইন দি গার্ডেন। এখানে যে মেনি ট্রিজ এটা কি প্লুরাল নাম্বার, তাই জন্য আমরা এখানে আর বসাবো। এরপরে একটু আগে যেটা আমি বললাম যে আয়ের পরে আমরা অ্যাম বসাবো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়াজ বসাবো। হি, শি, ইট কিংবা যে কোনো সিঙ্গুলার নাম্বারের পরে আমরা প্রেজেন্ট টেন্সে ইজ বসাবো, পাস্ট টেন্সে ওয়াজ বসাবো। ইউ, উই, দে এবং যে কোনো প্লুরাল নাম্বার হলে আমরা প্রেজেন্ট টেন্সে আর বসাবো, পাস্ট টেন্সে ওয়্যার বসাবো। অর্থাৎ ইউ আর কিংবা পাস্ট টেন্স হলে ইউ ওয়্যার হবে, দে আর প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স হলে দে ওয়্যার বসবে। ঠিক আছে, এখানে দেখো ছকেও সেটা লেখা আছে, বি ভার্ব যেটা রয়েছে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ হবে এবং পাস্ট টেন্সে এটা ওয়াজ হয়ে যাবে, পাস্ট পার্টিসিপলে সেটা বিন হবে এবং প্রেজেন্ট পার্টিসিপলে আইএনজি বসে বিইং হবে। আর আর যেটা রয়েছে আরটা পাস্ট টেন্সে ওয়্যার হয়ে যাবে এবং পাস্ট পার্টিসিপল বিন হবে, প্রেজেন্ট পার্টিসিপল একই রকম ভাবে বিইং বসবে। যদি বলা হয় ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, দেখো ম্যাথমেটিক্স এটা একটা সাবজেক্ট, তোমাদের মনে হতে পারে এখানে ম্যাথমেটিক্স ইজ আছে, এস আছে লাস্টে, তার মানে এটা কি হচ্ছে প্লুরাল, তার মানে আমি আর বসাবো, সেটা ভুল হবে কারণ সাবজেক্টটাই ম্যাথমেটিক্স, এখানে এস দিয়ে কিন্তু আমি প্লুরাল করিনি, তাই জন্য তারপর আমি ইজ বসাচ্ছি। আবার যদি বলা হয় আ গ্রুপ অফ স্টুডেন্টস, আ গ্রুপ অফ স্টুডেন্টস, দেখো এখানে তোমার মনে হতে পারে স্টুডেন্টস রয়েছে প্লুরাল নাম্বার, তাহলে তারপরে আমি প্লুরাল ভার্ব আর বসাবো, সেটা ভুল হবে কারণ আ গ্রুপ এটা হচ্ছে সাবজেক্ট, কারণ এখানে অফ আছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে এখানে প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে গ্রুপটা, তাহলে গ্রুপ হচ্ছে একটাই গ্রুপ, তাই জন্য আমি এখানে ইজ বসাচ্ছি। বলা হলো দে আর মাই নেইবার্স, তারা হয় আমার প্রতিবেশী, দেখো দেটা এখানে প্লুরাল নাম্বার, তাই তারপর আমি আর বসাবো। মাই ব্রাদার্স, মাই ব্রাদার্স হচ্ছে অনেকগুলো ভাই, তার জন্য আমি প্লুরাল, তারপর আমি আর বসিয়েছি। আই ওয়াজ অ্যাট দি পার্টি ইয়েস্টারডে, গতকাল আমি পার্টিতে ছিলাম, তাহলে আইয়ের পরে ওয়াজ বসানো হচ্ছে কারণ সিঙ্গুলার নাম্বার আই আর এটা অতীতকালে পাস্টের কথা বলা হচ্ছে ইয়েস্টারডে, তাই এখানে আই ওয়াজ বসানো হয়েছে। তারপরে এখানে সরি এখানে সাবজেক্টটা লেখা ভুল হয়ে গেছে, এখানে দে হবে, ঠিক আছে, যেহেতু এখানে ওয়্যার আছে তাই আমি এখানে দে বসাবো। দে ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড, তারা হলো ডিসঅ্যাপয়েন্টেড, তাহলে এখানে দেটা যেহেতু প্লুরাল নাম্বার তারপর আমি ওয়্যার বসাচ্ছি। ওয়েন উই লস্ট দ্য ম্যাচ, সো এখানে দেখো আমি বলতে পারি যে আই এর পরে অ্যাম বসবে, পাস্ট টেন্সে ওয়াজ বসবে, হি, শি, ইট কিংবা যে কোনো সিঙ্গুলার নাম্বারের পরে প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, পাস্ট টেন্সে ওয়াজ বসবে। ইউ এর পরে আর বসবে, উই এর পরে আর বসবে, দের পরে আর বসবে, যে কোনো প্লুরাল নাম্বারের পরে আর বসবে, কিন্তু পাস্ট টেন্স হলে এগুলোর পরে ওয়্যার বসবে।
একটু আগে যেটা বলেছি পাস্ট পার্টিসিপল মানে অর্থাৎ বিন বসানো হচ্ছে, সেটা কার কার পরে বসে, ইউজুয়ালি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন বসে। যেমন দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেইং অল ডে। দেখো এখানে চিলড্রেন মানে বাচ্চারা, অনেকগুলো বাচ্চা, প্লুরাল নাম্বার, তারপর আমি হ্যাভ বসিয়েছি, হ্যাভের পরে আমাকে বিন বসাতে হবে, হ্যাভ বিন প্লেইং অল ডে। বলা হলো শি হ্যাজ বিন টু বম্বে, সে বম্বে গেছে। তো যখন আমরা সিঙ্গুলার নাম্বার বলছি তখন আমরা তারপরে হ্যাজ বসাবো, সিঙ্গুলার নাম্বারের পরে আমরা হ্যাজ বসাবো, আই এর পরে আমরা কি করব, হ্যাভ বসাবো, ইউ এর পরে আমরা হ্যাভ বসাবো, এবং যে কোনো প্লুরাল নাম্বার হলে আমরা হ্যাভ বসাবো, অর্থাৎ আমি, তুমি, এবং যে কোনো প্লুরাল নাম্বার হলে আমরা সেখানে হ্যাভ বসাবো। আর আমি, তুমি ছাড়া যে কোনো সিঙ্গুলার নাম্বার হলে পৃথিবীতে তারপর আমরা হ্যাজ বসাবো প্রেজেন্ট টেন্সে। সো এখানে বলতে পারি যে চিলড্রেন যেহেতু প্লুরাল নাম্বার তাই জন্য তারপর আমরা হ্যাভ বসিয়েছি, তাহলে হ্যাভ বিন হয়ে গেল। এখানে বিন দেখো এখানে পাস্ট পার্টিসিপল হচ্ছে, সো হ্যাভ বিন প্লেইং অল ডে। তারপরে শি এর পরে আমরা হ্যাজ বসাচ্ছি, শি হ্যাজ বিন টু বম্বে। হি হ্যাড বিন প্র্যাকটিসিং যোগা, এখানে হ্যাড বিনটা আমরা পাস্ট টেন্সে বসাচ্ছি, হি হ্যাড বিন প্র্যাকটিসিং যোগা, এখানে বিন বসানো রয়েছে পাস্ট পার্টিসিপল হিসাবে। এরপরে যে ফর্মটা সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ আমরা ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, এখানে বি ভার্বের সাথে আইএনজি বসিয়ে বিইং করা হয়েছে। বিইংটা কিন্তু ইউজুয়ালি আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করে থাকি, এবং সেটা হচ্ছে অ্যামিজ, ওয়াজ, ওয়্যার এগুলোর ক্ষেত্রে, এবং সেটা অবশ্যই প্যাসিভ ভয়েসে। যেমন ধরো বলছি দ্য থিভ ইজ বিইং টেকেন টু জেল, এই চোরটাকে নিয়ে যাওয়া হচ্ছে জেলে। এখন চোরটা নিজে নিজে তো জেলে যাচ্ছে না, চোরটাকে নিয়ে যাওয়া হচ্ছে জেলে, প্যাসিভ ভয়েস। এবং সেক্ষেত্রে দেখো দ্য থিভ যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে আমরা ইজ বসাচ্ছি এবং তারপরে বিইং বসানো হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ বলতে পারো এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বসানো হচ্ছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েস, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে আমরা এরকমভাবে সেন্টেন্সটা লিখে থাকি। দ্য চিলড্রেন ওয়্যার বিইং রিবিউকড বাই দেয়ার পেরেন্টস, বাচ্চাগুলোকে বকাঝকা করা হয়েছিল তাদের বাবা মায়েদের দ্বারা। এখানে দেখো দ্য চিলড্রেন প্লুরাল নাম্বার, তারপরে আমি ওয়্যার বসাচ্ছি, দ্য চিলড্রেন ওয়্যার, এবং তারপরে দেখো বিইং বসানো হয়েছে, বি ভার্বের সাথে আইএনজি, বিইং বসানো প্রেজেন্ট পার্টিসিপল করার জন্য, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম রিবিউকড বসানো হয়েছে। এটা অবশ্যই প্যাসিভ ভয়েস, কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস। মাই ব্রাদার ওয়াজ বিইং আনরিজনেবল, আমার ভাই হচ্ছিল আনরিজনেবল মানে ঠিক করে যুক্তি মানছিল না। সো মাই ব্রাদার ওয়াজ, এখানে দেখো মাই ব্রাদার সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে ওয়াজ বসানো হয়েছে, তারপরে বিইং বসানো রয়েছে, তারপরে আনরিজনেবল বসানো হচ্ছে। সো এখানে বলতে পারো আনরিজনেবলের মতো বিহেভ করছিল। ইউ আর বিইং কাইন্ড টু মি, তুমি খুব কাইন্ড হচ্ছ আমার প্রতি, ইউ আর বিইং কাইন্ড। ঠিক আছে, এখানে দেখো ইউ আর এবং তারপরে বিইং বসানো রয়েছে, তারপরে কাইন্ড বসানো হচ্ছে, ইউ আর বিইং কাইন্ড টু মি, তুমি আমার প্রতি মানে খুব দয়ালু হচ্ছ। সো এরকমভাবে আমরা বিইং মানে যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা ইউজ করতে পারি কন্টিনিউয়াস সেন্সে, আবার প্যাসিভ ভয়েসেও সেটা ইউজ করা যেতে পারে, আবার পাস্ট পার্টিসিপল যেটা রয়েছে বিন সেটা কিন্তু হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে আমরা ইউজ করে থাকি। এরপরে যখন আমরা ফিউচার টেন্সে কথা বলবো তখন সেখানে আমরা উইল বি বলবো। ফিউচার টেন্সে উইল বি হবে, অর্থাৎ উই উইল বি উইথ ইউ, তোমার সাথে আমরা থাকবো। সো উই উইল বি ফিউচার টেন্সের কথা, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আবার যখন ইনফিনিটিভ ইউজ করব সেক্ষেত্রে আমরা টু বসাবো, বি এর আগে আমরা টু বসাবো। লাইক আই লাইক টু বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে পছন্দ করি, যে বাড়িতে থাকতে, সেক্ষেত্রে আমরা টু এবং তারপরে বি বসাচ্ছি, ভার্বের প্রেজেন্ট টেন্স বসাচ্ছি। আবার যদি এইটাই জিরান্ড হতো, জিরান্ড অর্থাৎ আমরা বিইং বসাবো, বি ভার্বের সাথে আইএনজি বসাবো। ইনফিনিটিভ বলতে আমরা টু বসাবো এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আর যখন জিরান বলবো তখন আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি বসাবো, ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো। ঠিক আছে, সো আই লাইক বিইং অ্যাট হোম, এই যে টু বি ছিল ইনফিনিটিভে, এটা যদি তুলে দিই, দিয়ে আমি কন্টিনিউয়াস টেন্সে বললে আই লাইক বিইং অ্যাট হোম, অর্থাৎ এখানে আমি বলতে পারি ভার্বের সাথে আইএনজি বসিয়েছি এবং এটা কিন্তু নাউন হিসাবে কাজ করে, আই লাইক বিইং অ্যাট হোম। সো টু বি অ্যাট হোম ইনফিনিটিভ, আর বিইং অ্যাট হোম এটা জিরান্ড হয়ে গেল। ইনফিনিটিভ, জিরান্ড এগুলো নিয়ে ডিটেলে পরে ভিডিও আমি তৈরি করব, সেখানে আরও ডিটেলে তোমাদেরকে বলবো। দেখো এখন টু বি ভার্ব যেগুলো আমি এতক্ষণ ডিসকাস করলাম সেগুলো একবার এখানে সাম আপ করে দিই। যখন প্রেজেন্ট বলছি তখন V1 যেটা প্রেজেন্টে, তখন কি হচ্ছে, অ্যাম ইজ আর হচ্ছে। যখন আমি এখানে পাস্ট টেন্সে বলছি অর্থাৎ V2 পাস্ট টেন্স, সেটা কি হচ্ছে, ওয়াজ ওয়্যার বসছে।
পাস্ট পার্টিসিপল যেটা V3 তার সেক্ষেত্রে আমরা বিন বলছি, মানে বি ভার্বে যেটা করা হচ্ছে, ঠিক আছে। আর প্রেজেন্ট পার্টিসিপল বা V4 যেটা, সেখানে আমি বিইং বলছি, আইএনজি যোগ করছি বি ভার্বের সাথে। প্রেজেন্ট পার্টিসিপল যেটা ছিল তারপরে আসছে পারফেক্ট পার্টিসিপল, সেক্ষেত্রে আমরা হ্যাভিং তারপরে বিন বলছি। পারফেক্ট যেহেতু হ্যাভ আসছে, সো হ্যাভিং তারপরে বিন বলছি। ফিউচারের ক্ষেত্রে আমরা উইল বি বলছি, ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা টু বি বলছি, জিরান্ডের ক্ষেত্রে আমরা বিইং বলছি, ভার্বের সাথে আইএনজি বলছি। এটা ছিল টু বি ভার্বের ফর্ম। এবার যদি আমরা টু গো ভার্বটা করি, মানে এখানে যদি আমরা গো ভার্বটা নিয়ে আসি, সেক্ষেত্রে প্রত্যেকটা ফর্ম কীরকম হবে। প্রথমে গো ভার্বে গো হবে, ঠিক আছে, যেহেতু এটা প্লুরালে রয়েছে গো হবে। তারপরে কি হচ্ছে, পাস্ট টেন্সে গো এর পর ওয়েন্ট হবে পাস্ট টেন্স। পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্মটা গো ওয়েন্ট গন হবে। প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেক্ষেত্রে গো ভার্বের সাথে আইএনজি বসাবো, গোয়িং বসাবো। পারফেক্ট পার্টিসিপল যেটা রয়েছে হ্যাভিং বিন, সেটা কি হয়ে যাবে, হ্যাভিং গন হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। ফিউচার টেন্স যেটা আগে ছিল উইল বি, সেটা হয়ে যাবে উইল গো, যেহেতু গো ভার্ব। ইনফিনিটিভ টু বি, সেটা হয়ে যাবে টু গো। এবং জিরান যেটা ছিল বিইং, বি এর সাথে আইএনজি, সেটা এখানে গো এর সাথে আইএনজি, গোয়িং হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা ফর্ম বুঝতে পারা ভার্বের, এটা একদম বেসিক। যদি এটা বুঝতে না পারবে তাহলে কিন্তু পরবর্তীতে ভার্বের যে ক্লাসগুলো সেগুলো তোমাদের ধরতে অসুবিধা হবে। এরপরে বি ভার্ব যেগুলো আমরা বলেছি সেগুলোর আরেকটু ব্যবহার ডিটেলে দেখি। যদি বি আমরা বলি হওয়া অর্থে বা কোনো ইম্পারেটিভ, ঠিক আছে, যেমন ধরো বলি লেটস বি অনেস্ট, সবাই আমরা সৎ হই, লেটস বি অনেস্ট। যদি বলে বি অ্যাওয়্যার অফ ডগস, বি অ্যাওয়্যার অফ ডগস, চলো মানে কুকুর আছে, কুকুর থেকে সাবধান, এই যে বি অ্যাওয়্যার অফ। প্লিজ বি কশাস, দয়া করে সাবধান হও, এই যে বি কশাস। ওকে, এখানে হওয়া বা ইম্পারেটিভের কথা বলা হচ্ছে, যেটা জরুরি অবস্থার কথা বলা হচ্ছে। লেট ইট বি, লেট ইট বি, এটা তেমনটাই থাকতে দাও। প্লিজ বি মাই ফ্রেন্ড, দয়া করে আমার বন্ধু হও, হওয়া অর্থে বোঝাচ্ছি, তাই তো, তাকে তার মতো থাকতে দেওয়া হোক। লেট ইট বি, লেট হিম বি, তাকে তার মতো থাকতে দেওয়া হোক। এরপরে যখন টু বি বলবো, টু বি মানে হতে হবে বা হতে চলেছে। যেমন ধরি বলা হয় যে শি ইজ মাই টু বি ওয়াইফ, মানে সে আমার হবু ওয়াইফ বা সে আমার ওয়াইফ হতে চলেছে, টু বি ওয়াইফ। কিন্তু যদি বলা হয় ইউ হ্যাভ টু বি স্ট্রং, তোমাকে স্ট্রং হতে হবে, ইউ হ্যাভ টু বি স্ট্রং, হ্যাভ টু বি স্ট্রং, তোমাকে স্ট্রং হতে হবে, সেক্ষেত্রে কিন্তু হতে হবে সেন্সে আমি টু বিটা ইউজ করছি। এবার যদি বলা হয় উইল বি, যেটা ফিউচার টেন্সে আমি ইউজ করেছিলাম, ফিউচার টেন্সে উইল বিটা তিনটে ভাবে আমি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অবজেক্ট হিসাবে বসছে, একটা ফিউচার কন্টিনিউয়াস হিসেবে বসছে, একটা প্যাসিভ ভয়েসে বসছে। যেমন যদি বলি ইট উইল বি ইভিনিং ভেরি সুন, ইট উইল বির পরে ইভিনিং, মানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে এটা। সো ইট উইল বির পরে দেখো আমি এখানে অবজেক্ট বসাচ্ছি। আবার অনেক সময় উইল বিটা আমি এখানে কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি। উইল বি, তারপরে যেহেতু কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি বসাবো, সো উই উইল বি ওয়ার্কিং টিল লেট, অনেক দেরি পর্যন্ত আমরা কাজ করতে থাকবো। আবার যখন প্যাসিভ ভয়েস করছি তখন দেখো উইল বি তারপরে ইনফর্ম ভার্বের থার্ড ফর্ম করে দিলাম। সো হি উইল বি ইনফর্মড বাই ইউ, সে তোমার দ্বারা ইনফর্মড হবে। তাহলে উইল বিটাকে আমরা তিনটে ভাবে ইউজ করতে পারলাম। উইল বির পর একটা জায়গায় অবজেক্ট বসাচ্ছি, উইল বির পর একটা জায়গায় ভার্বের সাথে আইএনজি বসে সেটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করছি, আবার উইল বির পরে ভার্বের থার্ড ফর্ম বসে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করছি। এরপরে মোডালের সাথে বি ভার্ব বসাচ্ছি। মোডাল ভার্ব আমরা দেখেছি যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, এগুলো সমস্ত মোডাল ভার্ব রয়েছে। মোডালের পর আমরা বি বসাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, আবার প্যাসিভ ভয়েসেও সেটা ইউজ করতে পারি। যেরকম শি ক্যান বি, ক্যানের পরে দেখো ক্যানটা তোমার ছিল মোডাল ভার্ব, তারপরে বি বসাচ্ছি। শি ক্যান বি আ গুড ডান্সার, সে হতে পারে একটা ভালো ডান্সার। তাহলে ক্যান বি পরে গুড ডান্সার, এটা অবজেক্ট হিসেবে বসছে। সো ক্যান এখানে মোডাল, তারপরে দেখো বি বসাচ্ছি, মানে সে হতে পারে, সে হতে পারে ভালো ডান্সার। ইউ শুড বি ইন স্কুল, তোমার হওয়া উচিত এখন স্কুলে। ইউ শুড বি, এখানে শুড তোমার মোডাল, তারপরে বি বসানো হচ্ছে, তাহলে তোমাকে স্কুলে থাকতে হবে, হতে হবে এখন। ইউ কুড বি দি নেক্সট ডিরেক্টর, তুমি পরবর্তী নেক্সট ডিরেক্টর হতে পারতে। সো ইউ কুড বি, এখানে কুড দেখো পাস্ট টেন্সে রয়েছে এবং তারপরে বি বসানো হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা মোডালের পরে বিটা বসিয়ে থাকি। আবার যখন প্যাসিভে বলবো তখন কিরকম হবে, দে, তারপরে শুড, তারপরে বি হবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম গাইডেড বসবে। প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসছে এই মোডালের পরে বা অ্যামিজারে এগুলোর পরে। সো দে শুড বি, শুড এটা মোডাল ছিল, তারপরে বি বসানো হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে বাই দেয়ার টিচার। কিংবা বলা যেতে পারে ইট মাস্ট বি স্টপ, এখানে মাস্ট বসানো হয়েছে,
ঠিক আছে, মোডাল, তারপরে বি বসানো হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে, ইট মাস্ট বি স্টপড। দেখো এরা কারেকশন হওয়ার সময় কি হয়, এই যে মাস্ট বি বা মোডালের পরে বি বসিয়ে তারপরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের কেয়ারফুল থাকতে হবে, সবসময় সেখানে ভার্বের থার্ড ফর্ম বসবে, ঠিক আছে। কিংবা প্যাসিভ ভয়েসের সময় অবশ্যই মোডালের পরে বিটা বসে, ক্যান বি, কুড বি, উইল বি, শ্যাল বি, এই না হলে কিন্তু সেটা প্যাসিভ ভয়েস হবে না। এরকম ভাবে আমরা কি করতে পারি, টু বি বলতে পারি এবং তারপর অবজেক্ট বসাতে পারি। যেমন আই এম ট্রাইং টু বি হ্যাপি, আমি চেষ্টা করছি হ্যাপি হতে, এই যে টু বি হ্যাপি হতে বা হওয়া সেন্সে বোঝাচ্ছে, কোন স্টেটের কথা বোঝাচ্ছে। আই লাভ টু বি আ টিচার, আমি একজন টিচার হতে চাই, টিচার হয়ে থাকতে চাই, লাভ টু বি আ টিচার। হি ওয়ান্টস টু বি সাকসেসফুল, সে সফল হতে চায়, হি ওয়ান্টস টু বি সাকসেসফুল। তারপর বলা হচ্ছে হি প্রমিসড টু বি অনেস্ট উইথ মি, সে প্রমিস করেছে সে আমার সাথে সৎ থাকবে, টু বি অনেস্ট, সে আমাকে সব কথা খুলে বলবে। সো এখানে টু বি আমরা কিন্তু বলতে পারি এবং তারপরে অবজেক্ট বসাতে পারি। এরপরে আছে দেখো, আমরা যখন টু বলছি, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে টু এর সাথে। যেমন আই এম ট্রাইং টু সলভ ইট, আমি চেষ্টা করছি এটা সলভ করতে, যে টু সলভ এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফিনিটিভ, ইনফিনিটিভ নিয়ে আমরা পরে আরো ডিসকাশন করব। বাট এখানে আমরা যখন বিভার্ব নিয়ে আলোচনা করছি তখন এটা তোমরা দেখে নাও যে আই এম ট্রাইং টু সলভ ইট, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো ইনফিনিটিভ তৈরি করার জন্য। একই রকম ভাবে এইটাকে আমরা টু বি তারপরে ভার্বের সাথে আইএনজি হিসাবে লিখতে পারি, অর্থাৎ এরকম ভাবে বলতে পারি আই অ্যাম ট্রাইং, তারপরে টু সলভ যেটা ছিল সেটাকে বলছি টু বি সলভিং ইট, আমি এটাকে সলভ করার চেষ্টা করছি, টু বি সলভিং ইট, আই এম ট্রাইং টু বি সলভিং ইট। আবার যখন বলছি আই এম প্ল্যানিং টু গো দেয়ার, এই যে টু গো এটা ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হচ্ছে। এখন বি ভার্বটা এখানে কোথায় কাজে লাগছে, আই অ্যাম প্ল্যানিং টু বি গোয়িং দেয়ার, যে টু গো ইনফিনিটিভ, এটাকে আমরা ইউজ করতে পারি টু বি তারপরে ভার্বের সাথে আইএনজি, টু বি গোয়িং দেয়ার হিসাবে। আই লাইক টু গো উইথ ইউ, আই লাইক টু গো উইথ ইউ, সেখানে আমি বলতে পারি আই লাইক টু বি গোয়িং, এই যে টু বি তারপরে গোয়িং বসাচ্ছি। সো যখন আমি ইনফিনিটিভ ইউজ করছি টু তারপরে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম, সেটাকে আমি একই রকম ভাবে এতটুকু সেন্স চেঞ্জ না করে টু বি তারপরে ভার্বের সাথে আইএনজি এই হিসাবে কিন্তু বসাতে পারি। এরপরে আমরা অ্যাম, ইজ, আর এর সাথে টু বসাতে পারি, কিংবা ওয়াজ, ওয়্যার এটার সাথেও আমরা টু বসাতে পারি। কিরকম ভাবে, আই অ্যাম টু কল হিম, তাকে আমায় কল করতে হবে, আই অ্যাম টু কল হিম, হি ইজ টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হবে। আই ওয়াজ টু কল হিম, আমার তাকে ফোন করার ছিল। ইউ ওয়্যার টু কাম টু মাই হাউস, তোমার আমার বাড়িতে আসার ছিল। তাহলে যে অ্যাম, ইজ, আর এই বিভাগগুলো রয়েছে ওয়াজ, ওয়্যার, তার সাথে আমি টু বসাতে পারি, কোনো একটা কাজ করতে হবে এই সেন্সে। কিন্তু সেই কাজ করাটাই যদি বাধ্যতামূলক হয়ে যায়, ম্যান্ডেটরি বা কম্পালশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হ্যাজ কিংবা হ্যাভ বসাবো কিংবা হ্যাড বসাবো এবং তারপরে টু বলবো। যেরকম আই হ্যাভ টু গো দেয়ার, এই যে হ্যাভ টু মানে কি, আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। এই যে স্কুলে যাওয়া এটা কিন্তু বাধ্যতামূলক, সেক্ষেত্রে হ্যাভ টু বলবে। ইউ হ্যাভ টু টেল মি দ্য ট্রুথ, এই যে হ্যাভ টু টেল মি, হ্যাভ টু, তোমাকে অবশ্যই আমার সত্যিটা বলতে হবে, এখানে কিন্তু বাধ্যতামূলকের প্রশ্ন আসছে, তাই জন্য হ্যাভ টু, হ্যাজ টু এগুলো আমরা বলতে পারি। হ্যাড টু একই রকমভাবে অতীতকালে যখন বাধ্যতামূলকের কথা বলা হবে, আই হ্যাড টু সাবমিট মাই প্রজেক্ট, আমার সাবমিট করার কথা ছিল প্রজেক্টটা। উই হ্যাড টু টেক দি এক্সাম, এক্সামটা আমাদের অবশ্যই দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে দেখো বাধ্যতামূলক, সেই জন্য আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো বলছি। একই রকম ভাবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের সাথে আমি টু বি বলতে পারি এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বলবো। যখনই যে টু বি বসছে তখনই ভার্বের থার্ড ফর্ম বসবে, আর যখন টু বসবে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দ্য রুম ইজ টু বি ক্লিনড, দ্য রুম ইজ টু বি ক্লিনড, এই রুমটা অবশ্যই পরিষ্কার হতে হবে, দ্য রুম ইজ টু বি ক্লিন, পরিষ্কার হতে হবে। হি ওয়াজ টু বি ওয়েল ইনফর্মড, তাকে পুরোপুরি ইনফর্ম করা উচিত ছিল, তাকে পুরোপুরি তার ইনফরমেশনে থাকা উচিত ছিল, হি ওয়াজ টু বি ওয়েল ইনফর্মড। এই যে কথাটা বললাম, এইটাই যদি আমি বলি বাধ্যতামূলক সেন্সে বা কম্পালসারি সেন্সে, সেক্ষেত্রে আমরা হ্যাজ, হ্যাভ, হ্যাড বলবো, টু বি বলবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বলবো, যেটা আগে আমরা করেছি। এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে টু বসিয়েছি, কিন্তু সেই সেন্সটাই যদি কম্পালশন হয় সেক্ষেত্রে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড বসিয়ে টু বসিয়েছি। একই রকমভাবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে টু বি বসাচ্ছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছি, সেটাই যখন বাধ্যতামূলক হবে সেক্ষেত্রে হ্যাজ, হ্যাভ, হ্যাড এবং তারপর টু বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড, এই রুমটা অবশ্যই পরিষ্কার হতে হবে, এটা বাধ্যতামূলক।
একই রকমভাবে এই জিনিসগুলোকে আমরা নিডস কিংবা নিডেড দিয়েও রিপ্লেস করতে পারি টু বি এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। যেরকম দ্য রুম নিডস টু বি ক্লিনড, এই রুমটার দরকার পরিষ্কার হতে। দ্য রুম নিডস, এখানে যে হ্যাজ টু লিখলে ইজ টু লিখলে সেক্ষেত্রে আমরা নিডস টুও লিখতে পারি, প্রয়োজন। কিংবা পাস্ট টেন্সে হলে ইট নিডেড টু বি ওয়েল টেকেন কেয়ার অফ, এটার প্রয়োজন ছিল সঠিকভাবে কেয়ার করা। দেখো এই যে টু বসিয়েছি, তারপরে বি বসিয়েছি, তারপরে যে টেকেন, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো যখন আমরা টু বলছি তখন সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবো। যখন আমরা টু বি অর্থাৎ আমরা যখন প্যাসিভ ভয়েস করছি টু বি বলছি এবং তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম বলবো, ডেফিনেটলি আমরা ভার্বের থার্ড ফর্ম বলবো। যখন প্যাসিভ ভয়েস করছি একটু আগে যেটা বললাম, প্যাসিভ ভয়েস হচ্ছে তারপর টু বি বসছে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসছে। যেমন হি লাইকস টু বি কল্ড স্যার, হি লাইকস, দেখেছো এখানে লাইকস আছে, তারপরে টু বি কল্ড আছে, যে টু বি কল্ড এটা কিন্তু ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস হচ্ছে, টু বি তারপরে ভার্বের থার্ড ফর্ম কল্ড। ইট হ্যাজ টু বি ওয়েল মেনটেন্ড, এই যে হ্যাজ টু বি আছে তারপরে মেনটেন্ড ভার্বের থার্ড ফর্ম আছে, সো ইট হ্যাজ টু বি মেনটেন্ড বাই আস। নো ওয়ান ওয়ান্টস টু বি স্কল্ডেড, কেউ চায় না বকাঝকা খেতে, সো টু বি তারপরে দেখো স্কোল্ড ভার্বের থার্ড ফর্ম স্কোল্ডেড রয়েছে প্যাসিভ ভয়েসে। সেলিব্রিটিজ লাভ টু বি ফলোড বাই দেয়ার ফ্যান্স, সেলিব্রিটিরা পছন্দ করে তাদের ফ্যানদের দ্বারা ফলোড হতে। তাহলে এখানে টু বি বলছি, তারপরে ফলোড ভার্ব, এই ফলো ভার্বের থার্ড ফর্ম ফলোড বসানো হচ্ছে। সেলিব্রিটিজ লাভ টু বি ফলোড বাই দেয়ার ফ্যান্স। তো আমরা দেখতে পেলাম যে বি ভার্ব যেগুলো আমরা নর্মাল সেন্টেন্স ইউজ করতে পারি, অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারি, প্যাসিভ ভয়েসে আমরা ইউজ করতে পারি এবং কিভাবে ইউজ করতে পারি সেগুলো কিন্তু আজকে ভিডিওতে ডিটেইলে আমি আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা ডু ভার্ব, হ্যাভ ভার্ব, ঠিক আছে, ইনফিনিটিভ যে রয়েছে, জিরান্ড রয়েছে, পার্টিসিপল রয়েছে, মোডাল ভার্ব, সেই সমস্ত কিছু নিয়ে সেপারেট ভিডিও তৈরি করব এবং আমি আশা করব এই ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখবে, কারণ গ্রামারে ভার্ব খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আর সেটা যদি তোমরা ভালো করে না শিখবে, তোমাদের বেস যদি ঠিক করে স্ট্রং না হবে, তাহলে পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষাতে তোমাদের কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। ভার্ব হচ্ছে যে কোনো সেন্টেন্সের ইঞ্জিন, তাই ইঞ্জিনটা যতক্ষণ ঠিকঠাক চলবে পুরো সেন্টেন্সটা গড়গড়িয়ে চলবে। সুতরাং ইঞ্জিনটা ঠিক রাখতে গেলে তোমাকে তার সম্পর্কে পড়াশোনা করতে হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।